অনেক কথা এরকম আসছে যে আপনি আসছেন আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের হাল ধরতে। তো সেটির ব্যাপারেও আমরা একটু আপনার কাছে জানতে চাই। আসলে আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্রদের উদ্যোগে একটি কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, এবং যার ধারাবাহিকতায় এবং অনেক প্রাণহানির মধ্য দিয়ে সেই দাবিটার এক পর্যায়ে এক দফাতে পরিণত হয়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 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 আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যায়। এবং এখানে আমার প্রথমেই বলতে হয় যে সকল প্রাণ আমরা হারিয়েছি, আবু সাইদ থেকে শুরু করে 4 বছরের ছোট্ট শিশু আজাদ, 6 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে, নামটা মনে আসছে না, আমরা জানি যে পানি দিতে দিতে মুগ্ধকে হত্যা করা হয়েছিল। এই সকল প্রাণ আমরা হারিয়েছি, শত শত তাজা প্রাণ আমরা হারিয়েছি। তো আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, এবং and I want justice for them, এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডর যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেশন হয়, এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে, সেটাই আমি এখন আকাঙ্ক্ষা করছি, এবং দ্যাট ইজ অলসো মাই ডিমান্ড। এবং আমি বিশ্বাস করি আমার সাথে বাংলাদেশের সকল জনগণ একমত হবেন। এখন এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান ঘটে গিয়েছে বাংলাদেশে। এই ছাত্র সমাজ, আমি যতটুকু দেখেছি, আমার তাদের সাথে পরিচয় নেই, কিন্তু আমি টেলিভিশনে যা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে যা দেখেছি, they themselves are very inspiring. তারা ইন্সপায়ার করছে মানুষকে, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আসলে এই নতুন বাংলাদেশ বা এই স্বপ্নটাই কিন্তু ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন। হ্যাঁ, একটি বৈষম্যহীন সমাজ, একটি সমাজ যেখানে মেধাই হবে মাপকাঠি, সবকিছুর মাপকাঠি, একটি সমাজ যেখানে ধর্ম জনাব সোহেল তাজ বলছিলেন যে তিনি ধন্যবাদ জানাতে চান এবং তিনি আসলে সকলকে স্মরণ করেছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। তিনি আসলে মেধাভিত্তিক একটি সমাজ করার কথা বলছিলেন, কিন্তু তার সংযোগটি আমরা এই মুহূর্তে বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি। এই সংযোগটি নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে। আমাদের যিনি প্রডিউসার আছেন তিনি আমাদের বলছেন যে আমরা যোগাযোগ করছি যোগাযোগটিকে আবার পুনরুদ্ধার করার জন্য। আসলে সোহেল তাজ যেটিকে আমরা সাধারণ ভাষায় যেটিকে আমরা আওয়ামী পরিবার বলি, আমরা জানি যে তার পিতা জনাব তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বা আওয়ামী লীগকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন। তো তিনি আসলে একটি অবস্থান নিয়েছিলেন শুরু থেকেই, যদি আমরা বলি আন্দোলনটি যখন দানা বাঁধতে শুরু করেছিল এবং আন্দোলনের ক্ষেত্রে যখন অনেক ছাত্র শিক্ষার্থী ছাত্রী তাদের উপরে বিভিন্ন রকম ভাবে মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চলছিল, সেই সময় তিনি এগিয়ে এসেছিলেন এবং তার ভূমিকা নিয়ে আসলে অনেক সামাজিক গণমাধ্যমে অনেক চর্চা হয়েছে। তিনি আসলে কি করতে চাচ্ছেন, তিনি কি ভাবতে চাচ্ছেন সেটি নিয়ে কথা হচ্ছিল। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন তিনি আসলে আওয়ামী লীগের দায়িত্ব তিনি নিচ্ছেন কিনা, এবং আমরা তাকে আরো প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো আমরা দেখতে পাচ্ছি সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো সম্পর্কে তিনি কি ভাবছেন। আমরা যোগাযোগটি প্রতিষ্ঠিত হওয়া মাত্রই আমরা আবারও নিশ্চয়ই সোহেল তাজকে আমরা যুক্ত করতে পারবো। আমাদের প্রডিউসার বলছেন যে সোহেল তাজের সাথে যোগাযোগ আবার প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা আবার দেখতে পাচ্ছি। সোহেল ভাই, আপনি কন্টিনিউ করেন, আপনি বলছিলেন। জি, আমি বলছিলাম যে আমাদেরও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যই ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু উদ্দেশ্যই ছিল যে এই সমাজে আমরা মেধাই হবে আমাদের সবকিছুর মাপকাঠি। এমন একটি সমাজ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা এই সমাজে অগ্রসর হব। তো আজকে যে ছাত্র সমাজ যেই চিন্তাগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু এই একই চিন্তা,
সো আমি এটা দেখে আমি নিজেই খুব ইন্সপায়ার্ড হয়েছি যে নতুন জেনারেশন এখন বেরিয়ে এসেছে, তারা মত প্রকাশ করছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, একটি দুর্নীতিমুক্ত অনিয়মবিহীন একটি সমাজ ব্যবস্থা, একটি সমাজ ব্যবস্থা যেখানে সকলের জন্য ন্যায় বিচার থাকবে, গরিব ধনীর ভেদাভেদ থাকবে না, ন্যায় বিচার সবার জন্যই উন্মুক্ত থাকবে। সো তারা আজকে এই আন্দোলনের মাধ্যমে সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে। সো আমিও এই স্বপ্নের সাথে মনে প্রাণে আমি একাত্মতা ঘোষণা করছি, এবং আমিও আমার রাজনীতি শুরু করেছিলাম এই একই স্বপ্ন নিয়ে। আমি কিন্তু রাজনীতিতে এসেছি এই স্বপ্ন নিয়ে, এবং আমি এটা না বললেই হয় না। 2008 সালে যখন আমি নির্বাচন করি দ্বিতীয়বারের মতো, তখন আমার দল একটি ম্যানিফেস্টো দিয়েছিল, দিন বদলের সনদ। এই দিন বদলের সনদেই কিন্তু এই সকল কিছু, এই স্বপ্নটাকেই কিন্তু তুলে ধরা হয়েছিল, এবং সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমি সেদিন নির্বাচন করেছিলাম, এবং যে আমাদের বাংলাদেশও এরকম সুন্দর হবে, একটা সোনার বাংলাদেশ হবে। সো আজকে তাদের এই প্রত্যয়কে আমি সমর্থন জানাই, এবং এই যে একটি তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, আমি এই সরকারের কাছে অনেক কিছু আশা করছি, যে এই ছাত্র সমাজের এবং সার্বিকভাবে আমাদের বাংলাদেশের সকল মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নর যেন প্রতিফলন ঘটে, এবং সেটা তখনই ঘটবে যখন আমরা রাষ্ট্র কাঠামো এবং আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে আমরা বিনির্মাণ করতে পারবো সঠিকভাবে। হ্যাঁ, দ্যাট মিনস অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস মাস্ট বি স্ট্রেংথেনড। এখানে সুশাসন, বা আমরা যদি একটি অগ্রগতিশীল দেশ হিসাবে মাথা চাড়া দিতে চাই ভবিষ্যতের পথে, তাহলে আমাদের সুশাসন হচ্ছে অনিবার্য, এবং সুশাসনের একটি পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন। সো এই থিঙ্কিং গুলোকে রেখে আমি বিশ্বাস করি যে এই অন্তর্কালীন সরকার পদক্ষেপগুলো নেবেন, এবং যা যা অন্যায় হয়েছে, যে সকল অনিয়ম হয়েছে, হত্যা, গুম সহ দুর্নীতি, হাজার হাজার লক্ষ কোটি টাকা যেটা পাচার হয়েছে, এগুলো সমস্ত তদন্ত করতে হবে, দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এবং এর পাশাপাশি আমি বলতে চাই, নিরীহ নির্দোষ মানুষের উপরে যেন কোনো নিপীড়ন না হয়, সেটাও কিন্তু কাম্য না। তো আমি স্বাগত জানাই। জনাব সোহেল তাজ, একটি বিষয় গতকাল ডয়েচে ভেলে বাংলার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের কেউ দিচ্ছেন কিনা। তিনি বলছেন যে এই ব্যাপারটি এখন আর তাদের কনসার্ন না, তারা আর এটি আর এখন ভাবছেন না। আমরা জানতে চাইছিলাম যে তাহলে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কি অবস্থা, আপনি বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরছেন কিনা সেটিও অনেকে প্রশ্ন রেখেছেন, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে আমি যেভাবে দেখি বিষয়টাকে, আওয়ামী লীগ হচ্ছে একটি ঐতিহাসিক দল, আওয়ামী লীগ একটি আদর্শিক দল, আওয়ামী লীগের একটি আদর্শ আছে, আওয়ামী লীগ কিন্তু আদর্শিক ভাবেই গঠন হয়েছে, এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বর অবদান রেখেছে। সো আমি মনে করি এই বৃহৎ একটি রাজনৈতিক দল, আদর্শিক রাজনৈতিক দল, এই দল আবারও সংগঠিত হবে, আবারও আমি চাই যে বাংলাদেশের ভবিষ্যতে অবদান রাখবে। এখন কে নেতৃত্ব দেবে কি দেবে না, আমি তো রাজনীতিতে নাই বর্তমানে, আমি তো রাজনীতি থেকে সরে গিয়েছি। তো আমি এখন একটা সাধারণ নাগরিক হিসাবে, অ্যান্ড অলসো কারণ আমার বাবা আমার মা এই দলের জন্য অবদান রেখেছেন, এবং স্বাভাবিকভাবে আমার এই দলের প্রতি একটা বিশেষ টান আছে, এবং আমি জানি যে এই দলের ভিতরে অনেক অনেক নিবেদিত প্রাণ আছে, যারা নিগৃহীত, যারা উপেক্ষিত হয়েছে। আমি চাই না যে আজকে তাদের উপরে কোনো ধরনের বিপদ আসুক, তাদের উপরে কোনো অন্যায় অবিচার হোক। আমি চাইবো যে যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় অবশ্যই যেন আনা হয়, যাতে করে এখানে যেন কোনো গুমরাজাল সৃষ্টি না হয়। সোহেল ভাই, তাহলে আওয়ামী লীগ আর আপনার কোনো ভাবনায় এই মুহূর্তে নাই, মানে নিজের ব্যাপারে, মানে সোহেল তাজের? আসলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কারের আন্দোলন যখন চলছিল, আমি আমার ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়েছিলাম। একবার স্ট্যাটাস দিয়েছিলাম যে সমর্থন দিয়ে আমি বলেছিলাম যে
যে কোনো কিছুই বাড়াবাড়ি করলে সেটা কিন্তু মানুষ মেনে নেয় না, হ্যাঁ, এবং মানুষের ভিতরে বিস্ফোরণ ঘটে। এবং পরবর্তীতে যখন আমি দেখেছি যে নির্বিচারে মানুষকে, ছাত্র সমাজ এবং সাধারণ নিরীহ মানুষের উপর গুলি চালানো হচ্ছে, আমি আমার বিবেকের তাড়নায় কিন্তু আমি কথা বলেছিলাম যেন আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে আর একটা গুলি না চলে। আমি এটাও উল্লেখ করেছিলাম যে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে, কিন্তু একটি প্রাণের তুলনায় ক্ষয়ক্ষতি কোনো কিছুই না, হ্যাঁ, একটি প্রাণ অমূল্য। সো আমি আজকে কেন এসেছি, কেন আমি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছি লাইভে, এটা আমার কনসার্নস, আমার একটা মরাল কম্পাস আছে। আমি সবসময় চেষ্টা করি আমার বিবেক আমাকে যেদিকে নিয়ে যাবে আমি বিবেক দিয়েই আমি বিবেচনা করি, এবং অবশ্যই আমার চিন্তা শক্তি খাটাই, কিন্তু আমার বিবেকই হচ্ছে আমার কম্পাস। তো আমি আজকে এই স্টেটমেন্টটা দিয়েছি কারণ আমি দেখেছি যে অনেক নিরীহ মানুষ, আমাদের ভিন্ন ধর্ম অবলম্বনকারী আছেন, ওনাদের উপাসনাগার, ওনাদের মন্দির আক্রমণ হচ্ছে, বিভিন্ন নিরীহ মানুষের উপরে আক্রমণ হচ্ছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, গরিব মানুষ যারা নিঃস্ব হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের কর্মী যারা হয়তো কোনো কিছুর সাথেই সংযুক্ত ছিল না, তারাও এই বিভীষিকাময় একটি প্রতিহিংসার লীলা খেলায় পড়ে গিয়েছে। তো আমি স্বাভাবিকভাবেই আমার বিবেকের তাড়নায় আমি আজকের এই স্টেটমেন্ট দিয়েছি। আমি কোনো রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি এটা বলিনি। এটা আমার দেশ, আপনার দেশ, আমাদের সবার দেশ। আমরা সবাই চাই এই দেশটা সুন্দর হোক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর দেশ পায়, সেটা সবার মতো আমিও কামনা করি। সেজন্যই আমি আজকে স্টেটমেন্টটা দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারে যদি আপনাকে যোগ দিতে আহ্বান জানানো হয় তাহলে কি আপনি সেটি বিবেচনা করবেন বা ভেবে দেখবেন, বা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে আপনার অন্তর্ভুক্তির জন্য কেউ আপনাকে যোগাযোগ করেছে কিনা? না, আমি আসলে এই নিয়ে চিন্তাও করি নাই, আমার সাথে কেউ যোগাযোগও করে নাই, এটা আমি অ্যাকচুয়ালি বিবেচনাই করি নাই। জনাব সোহেল তাজ, আপনি আপনার লক্ষ্য, এই শর্ট টার্ম লক্ষ্য, আপনি খুবই অর্গানাইজ মানুষ, আমি দেখি যে আপনি আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে, সচেতনতা নিয়ে, রাজনীতির বাইরেও সামাজিক সচেতনতা নিয়ে আপনি অনেক কাজ করেছেন। আপনি আপনার লক্ষ্য কি ঠিক করেছেন এখন, 2 মাস পরে, 2 বছর পরে বা 5 বছর পরে? আপনার জন্য আপনি কি লক্ষ্য ঠিক করেছেন? আসলে আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রিজাইন করি, সেটা হচ্ছে 2009 সালের 31শে মে। তারপর আমাকে অনেকে বলেছিল যে পরবর্তীতে তার কি, পরে আমাকে যখন মানুষ বলেছিল আপনি রাজনীতিতে ফেরত আসেন, আমি সবসময় বলেছিলাম দেখেন, আমি বাংলাদেশের এই রাজনীতির জন্য যোগ্য না। তো আমাকে কাউন্টার প্রশ্ন করেছিল কবে মনে হয় আপনি যোগ্য হবেন। আমি বলেছিলাম হয়তো 20-30 বছর আরো লাগবে আমাদের পলিটিক্যাল কালচারটাকে ঠিক করতে, হ্যাঁ। সো আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা কিন্তু সেটা ঘটিয়ে দিয়েছে আমার প্রেডিকশনের আরো 5-10 বছর আগে। তো এটা একটা আশার আলো জায়গায় আমাদের সবার ভিতরে, কিন্তু আমি রাজনীতিতে ব্যাক করার কোনো চিন্তাও করি নাই, কোনো সিদ্ধান্তও নিইনি। আপনি যেহেতু আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে রিজাইন করার কথা আপনি বললেন, সেই ঘটনার কথা আমাদের সবারই মনে আছে, কিন্তু একটি প্রশ্ন সেখানে আসে যে অনেকেই বলে থাকেন যে 2009-এর 31শে মে মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ আসলে পদত্যাগ করেছেন, এর সঙ্গে কোনো না কোনো ভাবে পিলখানা হত্যাকাণ্ড যেটি ফেব্রুয়ারির শেষে সংঘটিত হয়েছিল তার কোনো না কোনো যোগ থেকে থাকতে পারে, কোনো না কোনো মত। এই ব্যাপারে কি আপনি একটু মত দিবেন? যে আমি এটা স্পষ্টভাবে বলতে চাই আপনার মাধ্যমে যে পিলখানা বা বিডিআর মিউটিনি নিয়ে আমি নিজে খুবই আঘাত পেয়েছি। বিডিআর এর ডিজি জেনারেল শাকিল, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি সেই সময় আমেরিকা গিয়েছিলাম, আমার বড় মেয়ে, ওর জন্মদিন 19শে ফেব্রুয়ারি, এবং আমি ইলেকশনের জন্য যেহেতু ডিসেম্বরের অনেক আগে এসে পড়েছিলাম, আমার ফ্যামিলির সাথে অনেকদিন যোগাযোগ ছিল না। তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি চলে গিয়েছিলাম 17 ফেব্রুয়ারি, এবং জেনারেল শাকিলের সাথে আমার কথা হয়েছিল যে আমি দেশে ফেরা মাত্রই উনি আমাকে হেলিকপ্টার করে বিওপি গুলো দেখতে নিয়ে যাবে বর্ডার অঞ্চলে। এবং আমি বিডিআর যখন পরিদর্শন করতে গিয়েছিলাম, আমাকে উনি বলেছিলেন যে আমাদের সেনা অফিসার যারা আছে তারা আপনাকে খুব পছন্দ করেন,
তো আপনি যদি আসেন বিডিআরে, এখানে আমাদের সেনা অফিসাররা আপনার সাথে সবাই মত বিনিময় করতে চায়, এবং আমি সেখানেও গিয়েছিলাম এবং সকল সেনা অফিসারদের সাথে কিন্তু আমার কথা হয়েছিল, আলাপ হয়েছিল সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে। এবং আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম যখন আমি শুনেছি যে বিডিআরে এরকম একটা জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে। এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমাদের সেনাবাহিনীকে ক্ষত করেছে, বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ক্ষত করেছে। তো এই বিষয়ে যদি কারো কোনোদিন প্রশ্ন থাকে, আমি আমার তরফ থেকে আমি যা জানি, যতটুকু জানি, আমি অবশ্যই যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো তদন্ত হলে আই এম রেডি টু টক, এবং আমি যতটুকু জানি সেটা আমি বলবো। এবং আমার পদত্যাগের কারণ আরো কিছু কারণ ছিল, কারণ আমি বলেছি ওই যে আমরা দিন বদলের সনদ নিয়ে আমাদের কাজ করার কথা ছিল, এবং আমি উদ্দীপনা নিয়ে আমি ভেবেছিলাম যে ওই যে বলেছি সুশাসন করতে হলে ন্যায় বিচার প্রয়োজন, আইনের শাসন প্রয়োজন, এবং আইন প্রয়োগকারী সংস্থাই হচ্ছে আপনার সবকিছুর হাতিয়ার, তাই না? পুলিশ প্রশাসন, আমি চেয়েছিলাম একটি প্রফেশনাল পুলিশ ফোর্স আমরা গড়ে তুলবো, যারা নিরপেক্ষ হবে, জনগণের সেবক হবে, যাতে করে আমরা দুর্নীতি অনিয়মকে রুখে দিতে পারি। হ্যাঁ, তো আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে সেই লক্ষ্য থেকে আমরা সরে গিয়েছি। তো সেই সময় আমি মনে করেছি আমার প্রতিমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই, সেজন্যই আমি পদত্যাগ করেছি। সোহেল ভাই, যে বিষয়টি আপনি 3 মাসের মাথায় বুঝলেন, যে বিষয়টি আপনি বুঝতে 3 পারলেন, মাস না, 5 মাস। 5 মাসের মানে 3 মাসের মাথায় নিশ্চয়ই বুঝেছেন, সিদ্ধান্ত নিতে আরো 2 মাস সময় লেগেছে সেই ভাবে। ইউজুয়ালি একটা ইংলিশে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, সো আই ডিড নট ওয়েট ফর ইভিনিং। রাইট, যে বিষয়টা আপনি 5 মাসের মধ্যে, আমি যদি পুরো সময়টা ধরে নিই, 5 মাসের মধ্যে যে বিষয়টা আপনি বুঝলেন এবং আপনার স্বপ্নভঙ্গ হলো এক ধরনের, যে আপনি আসলে দিন বদলের সনদের কথা বলে এসেছিলেন, সেই প্রতিশ্রুতি হয়তো আপনি রাখতে পারছেন না। আপনি হয়তো যে একটি পুলিশ প্রশাসন, যে পুলিশ প্রশাসনটা জনগণের পুলিশ প্রশাসন হবে, সেটি হয়তো করতে পারছেন না, যার জন্য আপনি চেয়ারটিতে থাকলেন না। আপনার কাছে কি মনে হয় যে এই 16 বছর ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বা যারা এত পোর খাওয়া রাজনীতিবিদ, তারা কি এটি বুঝলেন না, নাকি তারা এটি বুঝেও শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বা কোনো একটা, আমি দুর্নীতি শব্দটা কিভাবে ব্যবহার করবো আমি জানি না, দুর্নীতির একটা সুবিধা নেওয়ার জন্য তারা এটা থাকলেন? আপনার রিডিংটা কি বা আপনার টেকটা কি এটার ব্যাপারে? মানে এটা তো অবভিয়াস যে আপনি 5 মাসে বুঝেছেন, আপনার বুদ্ধি বেশি, কারো তো 5 বছরে বোঝা উচিত ছিল, 15 বছরে বুঝবে না কি করে? আমি আসলে ওই আমার একটা পদত্যাগ ড্রামাও হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন, যে আমি পদত্যাগ করেছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছিল না, যার ফলে আমি এক পর্যায়ে আমার সংসদ সদস্য পদও ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, সো ওই সময় আমি ইমোশনালি একটা কথা বলেছিলাম, যেটা সামটাইমস ইমোশনালি কথা, সত্য কথা বেরিয়ে আসে। আমি বলেছিলাম খেলোয়াড় বদলিয়েছে কিন্তু খেলা বদলায় নাই। এখন আপনি একটু বুঝে নিতে পারেন আমি কি মিন করেছিলাম। সো আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে জাস্ট সরকার রদবদল করলেই হবে না, আমাদের সার্বিকভাবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, আমাদের পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করতে হবে, সিস্টেমিক চেঞ্জ আনতে হবে, সিস্টেমিক চেঞ্জ। এবং সিস্টেমিক চেঞ্জ হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে মজবুত করতে হবে, স্ট্রেংথেন করতে হবে। আর কোনোদিন যেন কারো প্রভাবে আমাদের জুডিশিয়ারি পরিচালিত না হয়, আর কারো প্রভাবে যেন পুলিশ লাঠিয়াল বাহিনী হিসাবে পরিচালিত না হয়, আর যেন আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো লুটে পুটে বিদেশে পাচার না করা হয়। ঠিক আছে, সো এগুলোকে প্রতিহত করতে এবং একটি সুন্দর সিস্টেম করতে ইউ নিড টু হ্যাভ democratic institutions in place and strong democratic institutions. So সেটাই আমাদের করতে হবে। আপনি 15 বছর, যদি আমি ধরে নেই, এই 15 বছরের মধ্যে আপনি যখন দেখছিলেন যে অন্যায়গুলি বা এই সিস্টেমগুলি প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে, প্রফেসর আলী রিয়াজ একটা আপনার কথারই প্রায় প্রতিধ্বনি করেছিলেন, এটা বলে যে এই 15 বছরে আমরা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস হতে দেখেছি, ভেঙে পড়তে দেখেছি, শুধু একজন ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য বা একটি ব্যক্তির জায়গাটাকে আরো স্ট্রং করার জন্য। এখন ঘর সংসারে কোনো একটা সমস্যা হলো আমরা শেখ হাসিনার কাছে যেতে দেখেছি, আমরা কোনো একটা সাধারণ পেটি ক্রাইম নিয়েও আমরা প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে দেখেছি। আপনি যে এই প্রভাব বলয়ের কথা বলেছিলেন, এই সময়টার মধ্যে আসলে আপনি মানে আপনার টানাপোড়েনটা আপনি কিভাবে
সামলেছেন? কারণ Listen, আমরা অনেক আমি- তরুণ আমার- প্রজন্মের আমার অনেকেই আপনার দিকে তাকিয়েছিল। জি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন্ত্রীরা হয়তো নিজেও জানতেন না তাদের মন্ত্রণালয় কিভাবে চলছে, ঠিক আছে? দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং আমি খুব আশ্চর্য হয়েছিলাম, বিকজ আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি আমার মন্ত্রণালয় আমি যতদিন ছিলাম আমি চেষ্টা করেছি কিভাবে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো, বিকজ দ্যাট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি, ঠিক আছে? সো এইভাবে আমার মনে হয় না যে কি জানি, আমি আপনার কথার কিভাবে উত্তর দিব, কেন তারা কি উদ্দেশ্য নিয়ে কেন রাজনীতি করতে আসছে বাংলাদেশে, আপনিও জানেন আমিও জানি অনেক ক্ষেত্রে, ঠিক আছে? এখানে উদ্দেশ্যটা কি, আপনার পলিটিক্স পড়ার ইন্টেন্ট বা হোয়াট ইজ আপনার নিয়তটা কি? নিয়ত যদি ঠিক না থাকে তাহলে তো এগুলো সব হবেই, ঠিক আছে? সো যেটা হওয়ার সেটাই হয়েছে, এবং আমার মনে হয় না যে এবং একটা সময় তো জিনিসগুলো লাগামহীন হয়ে গিয়েছিল, লাগামহীন হয়ে কোনো কন্ট্রোল নেই, যে যার মতো করে নিচ্ছে, মানে দুর্নীতিতে চারিদিকে তো ছেয়ে গেছে। এটা তো আমার কথা না, এটা আমি আজকে বলছি না, আমি বলে আসছি বারবার। আমি কিন্তু আজকে মুখ খুলিনি, আমি কিন্তু এটা গত 10-15 বছর ধরে একই কথা বলে আসছি। ছাত্ররা যে আজকে দাবি নিয়ে এসেছে, আমি আই হ্যাভ বিন সেইং দ্য সেম থিং ফর দ্য লাস্ট 25 ইয়ার্স। আমি রাজনীতি করতে এসেছি কিছু করার জন্য না, এই যে আমি রাজনীতি থেকে অবসরে গিয়েছি, আমার তো সুইস ব্যাংকে কোটি কোটি ডলার রাখা নাই, আমার কাজ করে খেতে হচ্ছে। আমি এমন কাজ বেছে নিয়েছি যেখানে কারো ক্ষতি হবে না। আমি স্বাস্থ্য নিয়ে আপনি উল্লেখ করেছিলেন, আমি এই জন্য বেছে নিয়েছিলাম যে ঠিক আছে, আমারও যেখানে প্যাশন আছে স্বাস্থ্য, এবং কারণ আমি বিশ্বাস করি স্বাস্থ্যই হচ্ছে আমাদের সবকিছুর মূলে। তা আমি চেষ্টা করেছি হেলথ সেক্টরে কাজ করার জন্য, সচেতনতা সৃষ্টি করার জন্য। তো আমি সৎ পথে সৎভাবে পরিশ্রম করে বেঁচে থাকার চেষ্টা করেছি। হ্যাঁ, সো এখন আমি জানি না তাদের ইন্টেন্ট কি ছিল, তাদের নিয়ত কি ছিল, তারা কেন পলিটিক্সে এসেছে। নিয়ত, ভালো নিয়ত, জনসেবা করতে আসলে তো এরকম হওয়ার কথা না, তাই না? আমার সাথে অনেক রাজনীতিবিদদের কথা হয়েছে নানা সময়ে, মানে আওয়ামী লীগ, বিএনপি, বাম রাজনীতিবিদ, তাদের অনেকেই বলেছেন যে পলিটিক্সটা এক্সট্রিমলি, যেটাকে বলা হচ্ছে যে খুব বেশি খরুচে ব্যাপার হয়ে গিয়েছে, যে এটা এতটাই টাকা পয়সা এতে দরকার যে এর মধ্যে দুর্নীতি না করে এটার মধ্যে কোনো কিছু হয়নি। আপনার বোন আমাদের সিমিন আপা, উনি 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 ক্যাবিনেটে ছিলেন, উনি সংসদ সদস্য হয়েছেন, তার হয়ে নির্বাচন করতে হচ্ছে আমাদের আপনাকে। সেইটার ক্ষেত্রে কি আসলে অনেক বেশি টাকা দরকার বাংলাদেশের রাজনীতি করার জন্য? অনেকে যেটি বলে থাকেন যে যেহেতু পলিটিক্স করতে টাকা দরকার, যেহেতু তার কনস্টিটিউয়েন্সিতে তার মানুষের জন্য অনেক কিছু করার দরকার, সেই জন্য তাকে কিছুটা দুর্নীতি করতেই হচ্ছে, কারণ সে তার বাড়ি থেকে টাকা এনে দিবে না, বা এটা অনেকের থাকেও না। এগেন আমরা তো ঘুরে ফিরে ওই সিস্টেমের দিকে যাচ্ছি, রাইট? বিকজ দ্য সিস্টেম ইজ করাপ্টেড, বিকজ আপনার সিস্টেমটা ধসে পড়েছে, এই জন্য আপনার টাকা খরচ করতে হচ্ছে। আমি অন্যদেরটা বলবো না, আমি 2 বার নির্বাচন করেছি, জানেন আমার নিজের পকেট থেকে কত টাকা খরচ করেছি? শূন্য। কারণ আমার এলাকার মানুষ, আমার জনগণ, তারাই কিন্তু বিভিন্ন জায়গায় ফান্ড রেজিং করে, তারা তাদের মতো করে চাঁদা নিয়ে তাদের নিজের পকেট থেকে দিয়ে গেট সাজিয়েছে, যা যা করেছে তারা করেছে, আমি তো কোনো টাকা খরচ করিনি। হ্যাঁ, সো আমার কাছে তো আশ্চর্য লাগতো যে আমি শুনছি যে 100 কোটি টাকা 200 কোটি টাকা খরচ করছে নির্বাচনে। আমার জন্য এটা আশ্চর্যজনক ছিল যে এরা কি বলছেটা কি, ওয়াই? সো এই যে টাকা খরচ করতে হবে, দ্যাট ইজ আমাদের সিস্টেমের সমস্যা। এখানে কেন টাকা খরচ করতে হবে? ইলেকশন ক্যাম্পেইন, আচ্ছা আপনার তো নিশ্চয়ই মনে আছে 2008 সালে নির্বাচনের আগে কিন্তু একটা প্রপোজাল ছিল, রাইট? রিফর্ম প্রপোজাল, ইলেকট্রাল রিফর্মস, রাইট? ডু ইউ রিমেম্বার? রাইট, ইয়া। তো ওটা বাস্তবায়ন করলে তো এগুলো হতো না, ইউ উডন্ট নিড মানি ফর ইলেকশনস। তো কেন হয় নাই বাস্তবায়ন? কিন্তু সেই ইলেকট্রাল রিফর্মটা করলে অনেকটা, যেটাকে আমরা আসলে একটু প্রভাব ব্যবহার করে বলতে পারি যে তাহলে তার পানিটা ঘোলা থাকতো না, যেখানে মাছ শিকার করতে সুবিধা হয়। তা আমরা তো ঘোলা পানি চাই না, সাধারণ মানুষ তো ঘোলা পানি চায় না। আপনি চান নাই, তরুণ সমাজ, এই যে ছাত্র সমাজ তো ঘোলা পানি চায় না, এরা তো ক্লিয়ার করে দিয়েছে, we want a clean fresh country, right? Corruption free, অনিয়ম যেখানে থাকবে না, you know, we want a system that works, জনগণের জন্য কাজ করবে। So why? কেন হয় না? এই প্রশ্ন আসলে আমি আপনাকে করতে চাই যে কেন হয় নাই, কারণ না, এটা আমার প্রশ্ন, এই প্রশ্ন নিয়েই তো আমি
যন্ত্রণায় ছিলাম। আপনি প্রশ্ন করছেন অথচ আমি আপনাকে একটা কথা না বললেই না, আমি তো ছিলাম, আমি তো ক্যাবিনেটে ছিলাম, আমি তো পলিসি মেকিং দেখেছি। ডু ইউ নো, আমি দেখেছিলাম যে এটা সম্ভব, ওকে, যদি ইচ্ছা থাকে। তাহলে আমি তো এই প্রশ্ন আপনাকে করতেই পারি, আপনি যেহেতু মানে খুবই একজন প্রতিমন্ত্রী আর মন্ত্রীর পক্ষে সম্ভব না, শুধু একজনের পক্ষে সম্ভব, রাইট? এটা সম্ভব ছিল শেখ হাসিনার পক্ষে। আমাদের সিস্টেমে শুধু একজনের পক্ষে সম্ভব, কিন্তু সেটাও তো সঠিক সিস্টেম না। আমি কেন বলছি একজনের উপরে কেন করবে? দেখেন, আমাদের ডেমোক্রেসি মানে কি? আপনার একটা ডেমোক্রেসির ভিতর পলিটিক্যাল পার্টিস থাকে, পলিটিক্যাল পার্টির ভিতরেও কিন্তু ডেমোক্রেসি থাকতে হবে, তাই না? আমরা যদি আওয়ামী লীগের কথা ধরি, আওয়ামী লীগের একটা ওয়ার্কিং কমিটি আছে, একটা প্রেসিডিয়াম আছে, একটা ডিসিশন মেকিং বডি আছে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওয়ার্কিং কমিটির যারা সদস্য তারা গ্রাস রুটসে মানুষের সাথে মিশে গিয়ে মানুষের পালস বুঝবে, পালস বুঝে মানুষের কথাগুলোই তুলে ধরবে পার্টি প্ল্যাটফর্মে, এবং সেগুলোকে নিয়ে আপনার পার্টির সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং সেই সিদ্ধান্তগুলোর রিফ্লেকশন আসবে যদি তারা সরকারে থাকে সরকারের মাধ্যমে। পলিসি ইমপ্লিমেন্টেশন, সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক পলিসি ইমপ্লিমেন্টেশন, রাইট? রাইট, এগুলো তো কিছুই হয়নি। আমরা খুবই ইতিহাসের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। আপনি তো, যদ্দূর আমি আপনাকে ফলো করি, আপনি তো এই কথাগুলি আজকে নতুন বলছেন না, এগুলি বলেই যাচ্ছেন, কিন্তু আপনি কি কখনোই মানে পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগে, আমি জাস্ট একটা মন্ত্রী প্রতিমন্ত্রী জায়গা থেকে বলছি না, সেটি কি কখনো শেখ হাসিনা, শেখ রেহানাকে, বিশেষ করে শেখ হাসিনাকে আপনি বলতে চেষ্টা করেছিলেন? আমি যখন আমার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আমি বিভিন্ন সময় ক্যাবিনেট মিটিং এ বলেছি, আমার যতটুকু বলা সম্ভব হয়েছে আমি জোর করে হলেও বলেছি অনেকবার। ব্যক্তিগত ভাবে আপনি বলতে চেষ্টা করেন নাই? না, তারপরে তো আমি পদত্যাগ করেই ফেললাম, তাই না? আচ্ছা, যাই হোক, আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে, আসলে অনেক বিষয় একটু আলোকিত করেছেন। আপনি যদি এখন আমরা মানে আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করব, আমাদের চেঞ্জ লাগবে। উই নিড টু চেঞ্জ দ্য পলিটিক্যাল কালচার। আমাদের সিস্টেমিক চেঞ্জ লাগবে। এখানে আরেকজনের উপরে এনে দিয়ে আবার একই জিনিস হবে। প্লিজ ডোন্ট লেট দিস হ্যাপেন এগেইন ইন বাংলাদেশ। কিন্তু সোহেল ভাই, সিস্টেম তো অটোমেটিকলি চেঞ্জ হবে না। আপনাদের মতো যারা চেঞ্জ মেকার আছেন, তারা তো চেঞ্জ যদি না করেন, না হন, তাহলে চেঞ্জটা কিভাবে হবে? আমি এই ছাত্র সমাজকে দেখে আমি তো বললাম, আই এম ইন্সপায়ার্ড যে দিস পিপল, এরা করতে পারবে। এই যে একটা স্পিরিট নিয়ে তারা এসেছে, দে ক্যান ডু ইট। আই এম ভেরি ভেরি ইন্সপায়ার্ড নাও। দে ইন্সপায়ার্ড মি যে দে ক্যান ডু ইট। আমি একটা কথা বলতাম, আমাকে যখন বলতো, দেখেন ইংলিশে একটা কথা আছে, ইউ নিড টু হিট রক বটম। আমরা এখনো নামছি, আরো নামতে হবে। নেমে যখন পাথরটা একেবারে নিচে পড়বে, তারপর ইউ থিংক অ্যাবাউট গেটিং আপ। সোহেল ভাই, আপনার কাছে মনে হয় এখন অলমোস্ট এট রক বটম। সোহেল ভাই, আপনার কাছে মনে হয় না যে আমরা অনেকগুলি নিউ রক বটম এর মধ্যে পাইছি? না, ওইটা বটম হয় নাই, তখনও যাচ্ছিল, এখনো আই ডোন্ট নো। এখন আমরা যদি এই অপরচুনিটিটাকে হাতছাড়া করি, তাহলে আরো বড় রক বটম আসবে। আমার অবশ্য জানা নাই মানে আর রক বটম কি হবে। কিন্তু সোহেল ভাই, আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির সমস্যা রাজনৈতিক ভাবে সমাধান করা উচিত, এবং আপনি যে স্বপ্ন দেখছেন, আমি সেই স্বপ্ন দেখে আপনার কথা শুনে আমিও অনেক ইন্সপায়ার্ড হলাম। আপনি নতুন প্রজন্মের এদের মধ্যে থেকে যে আপনি স্পিরিটটা দেখছেন, সেই স্পিরিটটাকে নিয়ে আপনি আসলে ব্যাংক করতে চান, আপনি সেই মানে স্পিরিটটার উপর ভরসা করতে চান। আমরাও নিশ্চয়ই সব ভরসা করি। এবং দে মাস্ট স্টে ট্রু টু দি স্পিরিট। তাদের লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। এই যে স্পিরিট নিয়ে তারা এসেছে, এটা থেকে কোনোভাবে সরে যেতে পারবে না। চলে গেলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আবার। দে মাস্ট মেইনটেইন দ্য পাথ। ওরা যেটা শুরু করেছে, ওদের শেষ করতে হবে।